আগাছায় পরগাছায় বন জঙ্গলে যখন পড়ে থাকতো তখন এটার কোনো দাম ছিল না, তখন এতটা খেতাম না। এখন বিদেশে এসে হাজার হাজার টাকা দিয়েও কিনতে চাইলেও কিনে পাওয়া যায় না। শখের জিনিসেরা যা বলা হয় আর এই লাখ লাখ টাকা দাম। তো লাখ টাকা হলো কি আর করা, কিনে আনলাম কচু এক ছোড়া, এনে রান্না করলাম মনের মতো করে, গ্রাম্য পদ্ধতিতে মা যেভাবে রান্না করতো ঠিক ওইভাবে বিদেশে বসে রান্না করলাম, মনে হচ্ছে দেশে খাচ্ছি। হ্যালো গাইস, ওয়েলকাম জেব সাজদিন বিউটি ব্লগ, নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। ও মাই গড, আমি কোথায় এসে পড়লাম, মনে হচ্ছে আমি বাংলাদেশে কোনো সবজি বাজারে গেছি, যেখানে সব বাংলাদেশি চারদিকে শুধু বাংলাদেশি সবজি আর সবজি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এখন যেখানে আছি সব কিছুই মনের মতো করে পাওয়া যায়, দামটা একটু বেশি আর কি আর করা, বলে না যে যখন যেখানে জিনিসগুলো থাকে তখন মূল্য থাকে না, সঠিক সময় সঠিক জায়গায় আসলে তখন মূল্যায়নটা করা হয় আর কি। এই যে কচুগুলো দেখছিলেন, কচু খাওয়ার জন্য ইদানিং আমার মনে খুব হাহাকার ছিল, যাক আল্লাহর রহমতে পেয়ে গেলাম। যে হাজব্যান্ডকে বললাম, তুমি আমাকে কিছুই কিনে দেওয়া লাগবে না, যতই দাম হোক তুমি আমার এই কচুগুলো কিনে দাও। জামাই বলতেছে বাড়ির আশেপাশে আগাছায় পরগাছা যখন পড়ে থাকতো তখন এটার কোনো দাম ছিল না, তখন এটা খেতেও না, আর এখন দেখো বিদেশে এসে আমার পাগল করে দিতেছে। তো যাই হোক, তোমার মনের আর্জি যখন চাইতেছে তখন কিনো। এই কচুগুলো একদম কচুর ডগাগুলো যেরকম আর কি, ওই রকম একদম নরম নরম কচুর ডগা। এগুলো আসলে আমি আমার প্রেগনেন্সি টাইম অনেক মিস করতাম, যে মন চাইতো যে খাওয়ার জন্য। তো যাক, এখন আয়ারল্যান্ডে আসার পরে আলহামদুলিল্লাহ সব কিছুই মনের মতো পাচ্ছি, কিন্তু দামটা একটু বেশি আর কি। দাম বেশি হলো কি আর করার, শখের জিনিসের লাখ লাখ টাকা দিয়ে কিনে মানুষ শখটা তো পূরণ করে, আর খাওয়ার জিনিস বলে তো কোনো কথাই নেই। তো আমি সব কিছুই নিচ্ছি, কারণ কচুর শাকটাকে কুটার পরে তো একদম অল্প হয়ে যায়। তো আমি শাকগুলো একদম কচি ছিল, একদম কচি কচি যে শাকগুলো উঠে আর কি এগুলো। তো এগুলোকে এখন আমি ভালো করে কেটে তারপর কচির ডগাগুলোকে একদম ছুলে নিয়েছি, একা হাতে সব কিছু সামলিয়ে নিলাম, আর কি করার, আর এখানে তো কেউ নেই যে সবাই মিলে একসাথে করবো। আর তা আমি এগুলোকে এখন রান্নাও করে নেব, যা পেশেন্সে এখন আর কি করবো, ধরে রাখতে পারতেছি না, যে কখন খাবো এটার যে একটা তৃপ্তি, ওই তৃপ্তিটার জন্য আমি আসি সাথে সাথে রান্নার জন্য এটা প্রস্তুতি করে নিয়েছি। এখন শাকগুলোকে ধুয়ে এখন রান্নার জন্য মাছকেও বের করে নিলাম, মাছটাকেও ধুয়ে সব প্রিপারেশন নিয়ে নিচ্ছি। শাকগুলোকে আসলে কচু শাকগুলোকে ধুতে গেলে পানিটা কেমন ঝরঝরে হয়ে চারদিকে পড়ে যায়। তো রান্নার প্রিপারেশন নিলে এখানে আরেকটা ঝামেলা, দরজা জানালা যা আছে সব খুলে দেওয়া লাগে, না হলে ঘরের মধ্যে একটা গন্ধ হয়ে যায়। আর আবার এখানে আমি রান্না করব আমি সালমনের মাথা দিয়ে, তারপরে দেশ থেকে আসার সময় কিছু সিমের বিচি আনছিলাম শুকনো করে, শীতকালের সিমের বিচি যেগুলো বাজারে পাওয়া যায় শুকনো ভিজা, এগুলোকে পরে আমি প্রসেসিং করে ওইখানে নিয়ে এসেছি। তো এগুলো রান্নার আগে 10-20 মিনিটের মতো ভিজিয়ে রাখা লাগে, তাহলে একদম আগের মতো হয়ে যায়। তো এখন আমি এটাকে ভিজিয়ে রেখে তারপরে এখন রান্নার জন্য প্রিপারেশনে যাচ্ছি। এখানে আর কি পাইখানে মাছগুলোকে আমি একটু ভেজে নেব। আমি সব মাছে যখন তরকারিতে দিই, সব মাছে আমি ভেজে খাই, না হলে আমার কাছে কেমন একটা আশিটা টাইপের একটা গন্ধ লাগে। আমি এক সাইডে দিয়ে মাছ ফ্রাই করতে চাই, এখানে আমি কচুর জন্য আলাদা পাইখানে ভালো করে বেশি করে তেল, তারপর পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে নিয়েছি। এখন অনেক পরিমাণে আদা রসুনের পেস্ট দিবে অনেক বেশি, কারণ কচু জিনিসটা গলায় লাগে, যত বেশি আদা রসুন দেওয়া হবে তাহলে, আর বেশি তেল আদা রসুন স্পাইস বেশি করে কচু জিনিসটা রান্না করার লাগে, তাহলে গলা ফোড়ন আর ধরে না। তো আমি এখানে মাছের মাথা ইউজ করেছি, মাছের মাথাটাকে আমি ফ্রাই করে নাই, এটা অনেক বড় মাছের মাথা, মিডল মাছের মাথা ছিল। তো আমি মাছের মাথা আর একটা ফেটি অংশ ইউজ করে তারপরে এখানে একটু পানি দিয়ে কষিয়ে রান্না করব। তারপরে এখানে আমি হলুদ মরিচ যত স্পাইসগুলো লাগে প্রতিদিনের রান্নায় ওগুলো দিয়ে দিয়েছি। তারপর আমি আগে ডোকাগুলোকে দিয়ে দিচ্ছি কচুর, যেহেতু এটা একটু বেশি শক্ত টাইপের থাকে, তো এটাকে যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে আমি
শাকগুলো পরে দিব। শাকগুলো দেওয়ার সাথে সাথে এটা একদম কেমন একটা থেতলিয়ে যায়, তো সেজন্য শাকগুলো সবসময় পরে দিই। তারপর এখন আমি একটু ভালো করে এগুলোকে কষিয়ে তারপর হচ্ছে একটু ভাপে দিয়ে রান্না করব। কচুর ডাঁট থেকে যখন একটু হালকা পানি উঠে আসছে, একটু হালকা কষিয়ে আসছে, তখন এই পর্যায়ে আমি শাকগুলোকে দিয়ে দিব। শাকগুলো দেওয়ার সাথে সাথে এগুলো মানে কেমন মিলিয়ে যায়। শাক জিনিসটা আসলে কাটাকুটা বা বাছা বা পদ্ধতিতে একটু কঠিন, কিন্তু শাক রান্না করতে সব কিছু শাকে রান্না করতে অনেক তাড়াতাড়ি সময় লাগে। তো আমি এগুলোকে এখন আবার ভাপে দিয়ে দিয়েছি। দেখছি আমি কতগুলো শাক দিয়েছি, এখন অল্প একটু হয়ে গেছে। তো এগুলোকে এখন আমি ভালো করে ভিতরে অনেকগুলো একসাথে জমে বাষ্প আকারে হয়ে গেছে। এখন এই কচুটাকে আবার বেশিও লাড়া যায় না, আবার বেশি লাড়লে কেমন থেতলে টাইপের হয়ে যায়, একদম বুদ্দা টাইপের হয়ে যায়। আমার বুদ্দাটা খেতে ভালো লাগে না, আমার সবসময় কচুটা একটু আস্তে আস্তে থাকলে আমার কাছে কেমন জানি ভালো লাগে। তারপর লাস্টে আবার ফোড়ন দিয়ে নিয়ে নিলাম। এই যে দেখেন কতগুলো শাক কাটাকুটা করলাম, সামান্য একটু হলো। কচু বা শাক জিনিসটা আসলে এরকমই হয়, অনেকগুলো রান্নার পরে অবশিষ্ট থাকে অল্প একটু, এগুলো চোখেই লাগে না মনে হয়। তো আমি এখন এই যে এখানে বিচি দিয়ে এটা রান্নার প্রসেসিংয়ে প্রায় অর্ধেক হয়ে আসছে। এই বিচিগুলো হতে আবার অনেক টাইম লাগে, যেহেতু এগুলোকে শুকনো করে রান্না হয়, তো অনেক টাইম লাগে। অনেক সময় কষিয়ে তারপর আমি মাছের মাথাগুলোকে দিয়ে দিয়েছি। এভাবে আসলে রান্না করলে দেশি একটা ফ্লেভার পাওয়া যায়, মনে হচ্ছে দেশি জিনিস খাচ্ছি দেশে বসে। তো যাই হোক, আজকে পুরা দেশি খাবারের উপরে আছি আর কি, পুরাটাই দেশি খাবার দিয়ে চলতেছে। তো হাজব্যান্ডকে আগে কচু শাক দিলাম যে কেমন হলো টেস্ট করার জন্য। আমি সে সবসময় তাড়াহুড়োর মধ্যেই থাকে, যাই খাবে বলবো যে ঠিক আছে, কখনোই বলবো না যে কেমন হয়েছে নাকি। তার কোনো কমেন্টই থাকে না, যে সেটা ন্যারো কমেন্ট বলেন আর খারাপ কমেন্ট বলে, কোনো ন্যারো কমেন্টে তার থাকে না। সবসময় তাকে দিলে বলবে হ্যাঁ ঠিক আছে এরকম আর কি। তো যাই হোক, তো এখন আমি তাকে একটু একটু করে সব কিছু দেওয়ার পরে এখন আমরা একটু ভোজন করার পরে এখন পেটের যে বুড়ি হয়েছে, এই বুড়িটাকে কমানোর জন্য এখানে একটু বিকালে বাইর হলাম। এখানে একটু সামার টাইম চলতেছে। সামার হলেও কি হয়েছে, আমরা জ্যাকেট গায়ে দিয়ে বাইরে হওয়া লাগে, এই সামারের কোনো দাম নেই। তো একটু পার্কে বাইরে হলাম। এখানে আর আছে কি, পার্ক আছে, বিশাল বড় বড় পার্ক আছে। এই পার্কগুলো খুবই ক্লিন আর অনেক সুন্দর লাগে, এসব পার্কে আসলে খুবই ভালো লাগে। তো হাঁটতেছি আর মেয়েকে নিয়ে একটু ঘুরতে বাইরে হলাম। এই হলো আমার আজকের ব্লগটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ পর্যন্ত, আল্লাহ হাফেজ।